ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সবাই ভালো থাকুন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি শুনতে থাকুন। এখন আমি পাঠ করছি কৈলাস মানস সরোবর ভ্রমণ কাহিনী, যেটার আজকে পর্ব 11। এই অপরূপ মনোরম কাহিনীটি প্রথম থেকে শোনার জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলে চলে যান এবং পর্ব 1 থেকে ক্রমান্বয়ে পরবর্তী পর্বগুলি শুনে নিন। তাহলে আজকে আমি যে পর্বটি পাঠ করছি সেটা আপনাদের বুঝতে সুবিধে হবে। চলুন তবে শুরু করি আমার আজকের পর্ব 11। অতঃপর তিব্বতে হিন্দু ধর্মের প্রসার যে ছিল তা তিব্বতী গুম্ফাগুলোতে গেলেই বোঝা যায়। মূলত 7ম-8ম শতাব্দীতে তিব্বতে বৌদ্ধ ধর্মের প্রসার হয়। ইতিহাস অনুসারে জানা যায় তিব্বত বহু কাল থেকেই স্বাধীন রাজ্য। তিব্বতের প্রথম রাজা ন্যাট-শ্রী-ছেন পো মধ্য ভারতেরই কোনো এক প্রদেশের রাজপুত্র ছিলেন। রাজ্য বিস্তার করে তিনি 5ম শতাব্দীতে লাসায় আসেন এবং তিব্বতী রমণীকে বিয়ে করেন। তার রাজত্বকালে তিব্বতের সীমা মগধ পর্যন্ত বিস্তৃত হয়। ন্যাট-শ্রী-ছেন পোর বংশ 9ম শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত তিব্বতে রাজত্ব করেন। এরপর থেকে তিব্বতের শাসনভার ক্রমশ সন্ন্যাসী সম্প্রদায় এবং জমিদারদের হাতে এসে পড়ে। এরপর প্রায় 500 বছর তিব্বতে কোনো একচ্ছত্র রাজা ছিল না। 4র্দশ শতাব্দীর শেষ ভাগে তিব্বতে সম্মিলিত রাষ্ট্র গঠন হয় এবং ধর্মের শাসন প্রতিষ্ঠিত হয়। এই সময়েই প্রথম দলাই লামার আবির্ভাব হয়। দলাই লামা ভগবান বুদ্ধর অবতার বলে স্বীকৃত হলেন। তিব্বতে প্রথম দলাই লামা দীর্ঘ 84 বছর তিব্বতের ধর্মগুরু ও রাষ্ট্রপ্রধান রূপে ছিলেন। বর্তমান দলাই লামা সেই অবতার শ্রেণীরই 4র্দশ অবতার। তিনি 1934 সালে আবির্ভূত হন এবং 5 বছর বয়সে দলাই লামা পদে অধিষ্ঠিত হন। পরিণত বয়সে তার ওপর আনুষ্ঠানিকভাবে তিব্বতের শাসনভার এবং ধর্মগুরুর কার্যভার অর্পিত হয়েছে। এরপর চীনের অধীনে তিব্বতের শাসন চললেও সমগ্র তিব্বতে দলাই লামার প্রভাব অতুলনীয়। তিনি তিব্বতীদের মনের সিংহাসনে আজও ধর্মগুরু এবং রাষ্ট্রপ্রধান রূপে অধিষ্ঠান করছেন। দলাই লামা, যিনি তিব্বতের শাসনকর্তা এবং প্রধান ধর্মগুরু, তার নির্বাচনও খুব কৌতূহলপ্রদ ব্যাপার। তিব্বতীরা বিশ্বাস করে যে লামারা নির্বাণ মূর্তি লাভ করেন না। দেহত্যাগের পূর্বে তারা আবার কোথায় কোন সময় জন্ম নেবেন সে সম্বন্ধে পরিষ্কার ইঙ্গিত দিয়ে যান। সেই নির্দেশ অনুসারে অন্যান্য লামারা ভাবী উত্তরাধিকারী খুঁজে বের করে। শরীরের লক্ষণ, চেহারার মিল ইত্যাদি নানা বিষয়ে পরীক্ষা করে বাল্যাবস্থায় তাকে নিয়ে এসে যথাসময়ে অভিষেক করানো হয়। দলাই লামা যেমন রাষ্ট্রের প্রধান ধর্মগুরু, শাসনকর্তা এবং ভগবান বুদ্ধের অবতার বলে স্বীকৃত, তেমন প্রধান লামা বা গুরু লামা, চুলকু লামা, পঞ্চন লামা নির্বাচনের ক্ষেত্রেও প্রায় একই পদ্ধতি অনুসরণ করা হয়। 1933 সালে ভূতপূর্ব দলাই লামার দেহত্যাগের পর তিব্বতের প্রধান ধর্মগুরু ও রাষ্ট্রপ্রধানের পদ কয়েক বছর খালি ছিল। 5 বছর বিভিন্ন স্থানে
ক্রমাগত সন্ধানের পর চীন সীমান্তের কাছে এক বালককে দলাই লামার অবতার রূপে অভিষিক্ত করা হয়। বর্তমান দলাই লামা রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে ভারতের আশ্রিত হয়ে হিমাচল প্রদেশের ধর্মশালায় অবস্থান করছেন। দেশ ছাড়তে বাধ্য হলেও তিব্বতীদের হৃদয়ে তিনি প্রধান ধর্মগুরু রূপেই অধিষ্ঠিত আছেন। আমাদের দেশে যেমন প্রাচীনকালে গুরুগৃহে বসবাস করে বিদ্যার্জনের প্রথা ছিল, তেমন তিব্বত এবং বৌদ্ধ ধর্মাবলম্বী অন্যান্য দেশেও অনেকে বাল্যকাল থেকেই শ্রমণদের মঠে বাস করে। কয়েক বছর শাস্ত্রপাঠ এবং অন্যান্য শিক্ষা লাভের পর অনেকে গৃহে ফিরে যায়, অনেকে আবার গুম্ফাতেই থেকে যায়। বিদ্যালাভের সময় তাদের সঙ্গে পরিবার, আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক বজায় থাকে। বিদ্যার্থীদের বলা হয় ডাবা বা প্রবর্তক। তিব্বতে আমরা যত লামা দেখি তারা সবাই লামা নন, বেশিরভাগই ডাবা। তিব্বতের গুম্ফাতে লামা বা বৌদ্ধ সন্ন্যাসী কম, ডাবার সংখ্যাই বেশি। লামা এবং ডাবাদের বেশভূষা আপাতদৃষ্টিতে একই মনে হলেও পার্থক্য আছে। পোশাকের সাদৃশ্যে বেশিরভাগ বিদেশিরাই প্রত্যেককে লামা বলে ভাবেন। লামাদের জীবন তৈরি হয় কঠোরতা ও নানা সাধনার মাধ্যমে। ব্রহ্মচারী রূপে প্রত্যেককেই কোনো না কোনো গুম্ফাতে 10-12 বছর বা তার বেশি নিয়মানুবর্তী হয়ে জীবনযাপন করতে হয়। পরে যেতে হয় লাসার প্রধান মঠে। কয়েক বছর সেই মঠে শাস্ত্রপাঠ ও কঠোর সাধনা করে তাহার পর প্রধান লামা বা গুরু লামা উপযুক্ত ডাবাকে নীতি অনুযায়ী সংস্কার করে বৌদ্ধ সংঘভুক্ত করেন। তখন ডাবা উন্নীত হয় লামা পদবীতে। তার পূর্বে সকলেই প্রবর্তক বা বিদ্যার্থী বা ডাবা থাকে। লাসাতে গিয়ে কঠোর সংযত জীবনযাপন করে লামা হওয়ার ধৈর্য ও সংযম সকলের থাকে না। শাস্ত্র পরীক্ষায় এবং সাধনায় সবাই উত্তীর্ণ হতে পারে না, তাই বেশিরভাগই ডাবা হয়ে বাড়িতে ফিরে যায়। তিব্বতের প্রধান গুম্ফাগুলির মধ্যে অন্যতম ড্রেবং গুম্ফা, সেরাই গুম্ফা, ডান্ডা গুম্ফা, কুম্বম গুম্ফা, ফেডেলিং গুম্ফা। এছাড়া অজস্র ছোট মাঝারি গুম্ফা তো আছেই। গাড়ি থামল ব্রহ্মপুত্র নদের তীরে। সাগা থেকে মানস পর্যন্ত ব্রহ্মপুত্র আমাদের ডাইনে বাঁয়ে পথ চলবে। চারদিকে হালকা ধূসর পাহাড়ে ঘেরা উপত্যকায় ব্রহ্মপুত্র বয়ে চলেছে। জল রয়েছে বলেই বোধহয় এখানে একটু সবুজের ছোঁয়া দেখা যাচ্ছে। বেশ মনোরম উপত্যকা। ঠাকুর নেমে ব্রহ্মপুত্রের পাড়ে হাঁটতে লাগলেন। ব্রহ্মপুত্রের জল হাতে নিয়ে সূর্যার্ঘ্য দিলেন, জল তর্পণ করলেন। এখন আমার শরীরটা বেশ ভালো লাগছে। কিছুক্ষণ বাদে গাড়ি ছাড়ল। পথে নানা জায়গায় দলবদ্ধ ছাগল, ভেড়া চলছে। পাশে তাঁবু ফেলা হয়েছে। তিব্বতীরা জায়গায় জায়গায় তাঁবু ফেলে ছাগল, ভেড়া চড়িয়ে নিয়ে বেড়ায়। প্রতি দলে কয়েকটা বিশাল আকার কুকুর রয়েছে। এরাই ভেড়া, ছাগলের দলকে নিয়ন্ত্রণ করে। আপাতদৃষ্টিতে কুকুরগুলি কিছু বলে না, কিন্তু অচেনা কেউ যদি পশুগুলির কাছে যায় তবে কুকুরগুলি হিংস্র মূর্তি ধারণ করে। মালিকরাও কুকুরের হাতে পশুর নিরাপত্তা সঁপে নিশ্চিন্তে থাকে। পথ চলতে চলতে অনেক জায়গায় দেখেছি ছাগল, ভেড়াগুলি এমন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে যেন সামরিক বাহিনীর কাছে প্রশিক্ষণ পেয়েছে। খুব
সুন্দর লাগছিল দেখতে। সামনে পিছনে কুকুরগুলি, যেন ওরা দলের নির্দেশক। এক জায়গায় ঘাস শেষ হয়ে গেলে ওরা পশুগুলিকে নিয়ে অন্যত্র যেখানে ঘাস আছে সেখানে ডেরা বাঁধে। অনেক দলে চমড়ি গাই, ঘোড়াও দেখলাম। এমনিতে যত জায়গায় চমড়ি গাই দেখেছি সেগুলিকে স্বাধীনভাবেই ঘুরতে দেখেছি। আশপাশে কোনো তাঁবু কিংবা রাখাল দেখিনি। ওই সমস্ত পশুগুলি মালিকানাধীন কিনা জানি না। মধ্যাহ্ন ভোজনের জন্য একটা জায়গায় গাড়ি থামল। ফাঁকা বিস্তীর্ণ প্রান্তরে 30-40টা বাড়িঘর। পাথরে ঘেরা একটা উঁচু বাড়ির সামনে বড় উঠানে গাড়িগুলি থামল। 8-10টা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয়। বাড়ির একপাশে হোটেল, ড্রাইভাররা সেখানে গেল। তিব্বতের যেখানে যেখানে জনপদ দেখেছি সেখানেই দেখেছি রাস্তায়, বাড়ির বাইরে পশুর বড় বড় হাড় পড়ে আছে। জানলাম এগুলি বেশিরভাগই চমড়ি গাইয়ের হাড়। এক একটা চমড়ি গাই হত্যা করলে একটা পরিবারে 1.5-2 মাসের মাংসের বন্দোবস্ত হয়ে যায়। তিব্বতীরা যেহেতু বৌদ্ধ, তাই তাদের প্রাণীবধের পদ্ধতিও অদ্ভুত। রক্তপাত তাদের ধর্ম বিরুদ্ধ। সেজন্য তারা পশুদের শ্বাস বন্ধ করে হত্যা করে। তাছাড়া রক্তপাত না হওয়ায় মাংসও নাকি বেশি সুস্বাদু ও বলকারক হয়। তিব্বতীরা প্রয়োজনে কাঁচা মাংসও খায়, বিশেষত শীতকালে। শীতপ্রধান দেশ বলেই বোধহয় মদ মাংস না হলে তাদের চলে না। তিব্বতের সমাজ মূলত মাতৃতান্ত্রিক। প্রায় সর্বত্রই মেয়েদের এখনো একাধিক পতিবরণ প্রথার প্রচলন আছে। এক পরিবারে একাধিক ভাই থাকলে তাদের পত্নী একজনই থাকে। মূলত সামাজিক প্রথানুসারে বড় ভাই বিয়ে করে। সন্তানরাও মূলত বড় ভাইয়ের সন্তান বলেই পরিচিত হয়। বড় ভাই সম্পত্তির মালিক হয়। আমরা চলে এলাম পেরিয়াং। পেরিয়াং ঢুকতেই বাঁদিকে বেশ বড় একটা স্বাস্থ্যকেন্দ্র চোখে পড়ল। স্বাস্থ্যকেন্দ্র হলেও আমাদের এখানকার বড় হাসপাতালের চেয়ে বেশি পরিকাঠামোযুক্ত বলেই মনে হলো। সামান্য কয়েকশো লোকের জন্য এত বড় ব্যবস্থা আমাদের এখানে ভাবাই যায় না। বাড়ি গেস্ট হাউসের সামনে দাঁড়ালো। প্রাচীর ঘেরা বেশ ছিমছাম গেস্ট হাউস। দূরে শ্বেত ও শুভ্র পর্বতশ্রেণী, ওই দিকেই মানুষ। আগামীকাল আমরা পৌঁছাবো পরম গন্তব্যে। গেস্ট হাউসের বাইরে কুকুরের দল ঘোরাঘুরি করছে। আমাদের বলা হলো একা বাইরে বেরোবেন না, এখানকার কুকুরগুলি কিন্তু একটু হিংস্র প্রকৃতির, কামড়ে দিতে পারে। কমন বাথরুম, খুব দুর্গন্ধ, কিচ্ছু করার নেই। এর মধ্যেই প্রাত্যহিক ক্রিয়া সারতে হবে। ঘরে ঢুকলাম। মাথা এখন প্রচণ্ড ভার হয়েছে, সেই সঙ্গে তীব্র যন্ত্রণাও হচ্ছে। মনে হচ্ছে মাথাটা কেটে বাদ দিলেই বাঁচি। শুয়ে পড়লাম। ঠাকুর বললেন, বেশি শুয়ে থাকিস না, শুলে মাথা আরও ভার হবে, একটু পায়চারি কর। সবারই মাথা ভার, কারো কম কারো বেশি। অনেকেরই ঠোঁট মুখ ফেটে চৌচির। খিদে সবারই কমে গেছে। একজনের স্বাভাবিক খাবারে এখানে 5 জনের হয়ে যাচ্ছে। একটু খেলেই মনে হচ্ছে অনেক খেলাম। জল তো আমি মুখেই তুলতে পারছি না, মুখে নিলেই বমি পাচ্ছে। কিন্তু দিনে অন্তত 3-4 লিটার জল তো শরীরে দিতেই হবে, তাই জোর করেই জল পান করছি। দীপকদা এসে বলল, ঠাকুর, রানুদির শরীর খুব খারাপ, মুখ ফ্যাকাশে হয়ে গেছে। লাকফা বলেছে
ওকে আর নেওয়া যাবে না। ওকে নেবার অর্থ মৃত্যুকে সঙ্গে নিয়ে যাওয়া। রানুদি পুরোপুরি অচেতন। রানুদির সঙ্গে আরতিদি এবং নন্দিতা দিয়েও ফিরে যাবে। একসঙ্গে ওরা 4 বন্ধু এসেছিল। শেফালিদি আগেই ফিরে গেছে। রানুদিকেও ফেরত পাঠাতে হবে। তাই ওরা বাকি দুজনও সঙ্গে ফিরে যাবে। অনেক আশা নিয়ে কৈলাস দর্শনে এসেছিল, কিন্তু মহাদেবের বোধহয় তেমন ইচ্ছা নেই। নন্দিতাদি বলল, লে লাদাখ গিয়েছি, ট্রেকিং করা আমাদের শখ, প্রতি বছরই পাহাড়ে আসি, কিন্তু এমন বিচিত্র পরিবেশ দেখিনি। বিকেলে ওদের নিয়ে একটা গাড়ি ফিরে গেল। সাগা থেকে যে অসুস্থ দম্পতি এখানে এসেছিল তাদের গাড়িও ফিরে গেল। অনেকেই ঠাকুরের কাছে এসে আশীর্বাদ চাইছে। একজন একজন করে যাত্রী কমে যাচ্ছে, আর সবার মনে একটা আতঙ্ক তৈরি হচ্ছে, আমি যেতে পারবো তো? আমাদের কলকাতায় দলের 7 জন ফিরে গেল, রয়ে গেলাম আমরা 11 জন। বন্ধুরা, কৈলাস মানস সরোবর ভ্রমণ কাহিনী পর্ব 11 আজকে আমি এখানেই শেষ করলাম। আপনাদের নিশ্চয়ই এই কাহিনীটি শুনতে খুবই ভালো লাগছে এবং উদ্গ্রীব হয়ে আছেন পরবর্তী কাহিনীটি শোনার জন্য। জানি বন্ধুরা, চিন্তা করবেন না, আগামীকাল আমি আবার আপনাদের কাছে ফিরে আসব এই ভ্রমণ কাহিনীর পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা শুনতে থাকুন আমার চ্যানেল এবং আপনার প্রিয়জনদেরকে শেয়ার করুন, যাতে তারাও শুনে এই গল্পটি শুনে আনন্দ লাভ করেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক করবেন এবং আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে গিয়ে। সবাই ভালো থাকুন। শুভেচ্ছা সহকারে নমস্কার জানাই। ওম নমঃ শিবায়।